আজকের আলোচনাটা উম, একটু অন্যরকম। আমাদের হাতে হজরত মির্জা মাসরুর আহমদের বিভিন্ন বৈঠকের কিছু অংশ আছে। হুম। এখন একজন বিশ্বনেতা কিভাবে ভাবেন সেটা তো সবসময় একটা আগ্রহের বিষয়, কিন্তু আমরা আজকে শুধু তার সিদ্ধান্তগুলো নিয়ে কথা বলবো না, বরং সেই সিদ্ধান্তের পেছনের চিন্তাভাবনার প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করব। ঠিক। মানে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও তিনি কিভাবে একটি সংগঠনের ছোট্টখাটো সমস্যার মূল খুঁজে বের করেন। আজকের আলোচনায় আমরা সেই রহস্যটাই উন্মোচনের চেষ্টা করব। আর এখানে এই বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে। এটা শুধু নির্দেশ দেওয়া বা উপদেশ দেওয়ার ব্যাপার নয়। না না। আমাদের সোর্সগুলো দেখলে বোঝা যায় তিনি প্রতিটি সমস্যাকে একটা সিস্টেম হিসেবে দেখেন। তিনি শুধু লক্ষণগুলো দেখেন না, বরং রোগের মূলে পৌঁছানোর চেষ্টা করেন। একদম গভীরে। হ্যাঁ। আজকের আলোচনায় আমরা এই অ্যানালিটিক্যাল মাইন্ডসেট বা বিশ্লেষণাত্মক মানসিকতার কয়েকটি স্তর উন্মোচন করব। তাহলে চলুন জার্মানির প্রশাসনিক কর্মকর্তাদের সাথে তার বৈঠকটি দিয়ে শুরু করি। তিনি সেখানে রিপোর্টিংয়ের একটি সাধারণ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। হ্যাঁ, মনে আছে। বলছিলেন যে শুধু একটা সার্কুলার পাঠানো হলো বা একটা মিটিংয়ে কতজন এলো এই সংখ্যাটা বলাই যথেষ্ট নয়। প্রথমবার শুনে মনে হতে পারে এটা তো একটা সাধারণ প্রশাসনিক পরামর্শ। এর গভীরে কি আছে? এর গভীরে আছে আধুনিক ম্যানেজমেন্টের অন্যতম শক্তিশালী একটি ধারণা। এটা তো আজকের কর্পোরেট জগতের ওকেআর বা অবজেক্টিভস অ্যান্ড কি রিজাল্টসের মতো শোনাচ্ছে, তাই না? ওকে আর হ্যাঁ, শুধু কাজের তালিকা বা টু ডু লিস্ট না বানিয়ে সেই কাজের আসল প্রভাব বা কি রেজাল্টের দিকে নজর দেয়া। তিনি আসলে একটি আধ্যাত্মিক সংগঠনকে বিশ্বের সেরা ম্যানেজমেন্ট নীতির সাথে চালাচ্ছেন। ব্যস্ততা নয়, কার্যকারিতা পরিমাপ করছেন। ঠিক তাই। এক মিনিট, ওকে আর একটা আধ্যাত্মিক সংগঠনে, এটা শুনতে একটু অদ্ভুত লাগছে। কর্পোরেট জগতের লক্ষ্য তো লাভ করা, আর এখানের লক্ষ্য তো ভিন্ন। দুটো কি আসলেই মেলে? চমৎকার প্রশ্ন। দেখুন, লক্ষ্য ভিন্ন হতে পারে, কিন্তু কার্যকারিতা পরিমাপের মূলনীতিটা তো একই, তাই না? আচ্ছা। তিনি নামাজের উপস্থিতির যে উদাহরণ দিয়েছেন সেটাই ভাবুন। তিনি শুধু জানতে চাননি কতজন এসেছে, না। তিনি জানতে চেয়েছেন মোট সদস্যের কত শতাংশ উপস্থিত হচ্ছে এবং আগের মাসের তুলনায় সেই শতাংশে কোনো উন্নতি হয়েছে কিনা। ও আচ্ছা। অর্থাৎ অবজেক্টিভ হল উপস্থিতি বাড়ানো, আর কি রেজাল্ট হল উপস্থিতির শতাংশের বৃদ্ধি। তিনি বলছেন কৃতিত্ব শুধু কাজ করায় নয়, ফলাফল অর্জনে। সার্কুলার পাঠানোটা হলো কাজ, কিন্তু তার ফলে কতজন বেশি মানুষ নামাজে এলো সেটাই হলো ফলাফল। বাহ! এবার পরিষ্কার হলো। অর্থাৎ কাজটা একটা উপায় মাত্র, আসল লক্ষ্য হলো তার প্রভাব। এই মানসিকতা তো শুধু বড় সংগঠনেই নয়, আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করা যায়। একদম। আমরা সারাদিন কত ব্যস্ত থাকলাম, তার চেয়ে দিন শেষে কি অর্জন করলাম সেটাই আসল। আর এই চিন্তাভাবনাটাই আমাদের পরের পয়েন্টের দিকে নিয়ে যায়। হ্যাঁ, যে ফলাফল যদি আশানুরূপ না হয় তখন কি করতে হবে? তখনই তিনি আরও গভীরে যান। ঠিক, কারণ তিনি তো শুধু বলেননি যে ফলাফল দরকার, তিনি এটাও দেখিয়েছেন যে বিভিন্ন সমস্যা আসলে একে অপরের সাথে কিভাবে জোড়ায়েল। হুম। তিনি তরবিয়াত বা নৈতিক প্রশিক্ষণের সাথে অর্থ বা সাধারণ ব্যবস্থাপনার মতো বিভাগগুলোর সমস্যা সমাধানের একটা অদ্ভুত সম্পর্ক তৈরি করেন। এই তরবিয়ত শব্দটা তো আমরা প্রায়ই শুনি। এর মানে কি শুধু ভালো আচরণ শেখা, নাকি এর ব্যাপ্তি আরও গভীর? এখানেই তার সিস্টেমিক চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়। তরবিয়াতের আক্ষরিক অর্থ নৈতিক প্রশিক্ষণ হতে পারে, কিন্তু তিনি এটাকে ব্যবহার করছেন একটি সংগঠনের ভিত্তি হিসেবে। ফাউন্ডেশন হিসেবে। হ্যাঁ, এর মধ্যে মানুষের মানসিকতা, তাদের দায়িত্ববোধ, ঈশ্বরের প্রতি তাদের কর্তব্য, একে অপরের প্রতি বিশ্বাস, এই সব কিছুই অন্তর্ভুক্ত। তিনি আসলে রুট কজ অ্যানালিসিস বা মূল কারণ বিশ্লেষণ করছেন। মানে তিনি শুধু বলছেন না যে চাঁদা আদায় কম হচ্ছে। না, তিনি প্রশ্ন করছেন কেন কম হচ্ছে। এটাই রুট কজ অ্যানালিসিস। তার মানে সমস্যাটা অর্থনৈতিক বিভাগের নয়, বরং মানুষের মানসিকতার। হতে পারে তিনি সেই সম্ভাবনাটা খতিয়ে দেখতে বলছেন। তার মতে অর্থ বা উম্মুরে আম্মার সমস্যাগুলো বিচ্ছিন্ন নয়। আচ্ছা। যদি মানুষের মধ্যে দায়িত্ববোধ বা সম্প্রদায়ের প্রতি ভালোবাসা কমে যায়, তাহলে তার প্রভাব চাঁদা দেওয়ার ওপর পড়বে, আপসি বিবাদ বাড়বে। গাছের পাতায় জল না দিয়ে তিনি সরাসরি শিকড়ে জল দেওয়ার কথা বলছেন। একদম। আর সেই শিকড়টাই হল তরবিয়ত। এই শিকড়ে জল দেওয়ার পদ্ধতিটাও তো বেশ ইন্টারেস্টিং। তিনি অর্থসচিবকে বলছেন শুধু চাঁদা চাইতে যাবেন না, বরং মানুষের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করুন। হ্যাঁ, তাদের অবস্থা বোঝার চেষ্টা করুন। আদৌ কোনো সমস্যা আছে,
নাকি এটা শুধু অজুহাত? কিন্তু এই যে বলা হলো কর্মকর্তাদের খাদেম বা সেবক হতে হবে, অফিসার নয়, বাস্তবে এটা কি সম্ভব? ক্ষমতার পদে থাকলে কি স্বাভাবিকভাবেই একটা দূরত্ব তৈরি হয় না? অবশ্যই তৈরি হতে পারে, আর তিনি ঠিক সেই ফাঁটটা থেকেই সতর্ক করছেন। অফিসার এবং খাদেমের মধ্যে পার্থক্যটা শুধু শব্দে নয়, কাজের পদ্ধতিতে। একজন অফিসার নির্দেশ দেয় এবং রিপোর্ট চায়, তার কাজটা ট্রানজ্যাকশনাল বা লেনদেন ভিত্তিক। আর একজন খাদেম? একজন খাদেম বা সেবক সম্পর্ক তৈরি করে, সমস্যার গভীরে যায় এবং সমাধানের অংশ হয়। তার কাজটা বিশ্লেষণাত্মক এবং মানবিক। তিনি জানতে চান কেন একজন ছাদা দিচ্ছেন না। ঠিক, তার কি আর্থিক সমস্যা, তার কি কোনো ভুল ধারণা আছে, নাকি তিনি সিস্টেমের উপর ক্ষুব্ধ? মূল কারণটা না জেনে শুধু চাপ দিলে সম্পর্ক আরও খারাপ হবে, সমস্যাও বাড়বে। তাহলে আমরা দেখলাম যে তিনি সাংগঠনিক সমস্যার মূলে যেতে বলছেন। এই একই গভীর দৃষ্টিভঙ্গি কি তিনি একেবারে ভিন্ন কোনো ক্ষেত্রে, যেমন সাধারণ মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছানোর ব্যাপারেও ব্যবহার করেন? অবশ্যই। জার্মানির মিশনারিদের সাথে তার আলোচনা থেকে তো এমনটাই মনে হচ্ছে। একদম। এখানেও সেই একই প্যাটার্ন দেখা যায়। তিনি একটি সাধারণ বা জেনেরিক কৌশলকে প্রত্যাখ্যান করছেন। মানে? সবার জন্য একই সমাধান নয়। ঠিক, তিনি বলছেন জার্মানির পূর্ব, পশ্চিম এবং মধ্য অঞ্চলের মানসিকতা এক নয়। পূর্ব জার্মানি একসময় কমিউনিজমের অধীনে ছিল, তাদের ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি ভিন্ন। পশ্চিম জার্মানি বেশি বস্তুবাদী। তাই সব জায়গায় একই দাওয়াত বা প্রচারের কৌশল? যেমন শুধু লিফলেট বিলি করা হয়তো কাজ করবে না। তার মানে বার্তা এক হলেও বার্তা পৌঁছানোর পদ্ধতিটা স্থান কালপাত্র অনুযায়ী বদলাতে হবে। এটা তো মার্কেটিংয়ের ভাষায় লোকালাইজেশন বা স্থানীয়করণ। ঠিক তাই। এটা কৌশলগত চিন্তাভাবনার এক দারুণ উদাহরণ। তিনি শুধু বলছেন না কি করতে হবে, তিনি ভাবছেন কিভাবে এবং কোথায় করলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। আর এরপরেই তিনি বার্লিনে বিদ্যুৎ বিভ্রাটের ওই অসাধারণ উদাহরণটা দেন। হ্যাঁ, প্রায় ৪৫,০০০ মানুষ বিদ্যুৎহীন। সাধারণ দৃষ্টিতে এটা একটা সংকট, কিন্তু তিনি এটাকে দেখছেন একটা সুযোগ হিসাবে। সুযোগ কিভাবে? শুধু কিছু সাহায্য পৌঁছা দিয়ে সেটা তো অনেক দাতব্য সংস্থাই করে। এখানেই তার চিন্তার গভীরতা। তিনি এটাকে বলছেন মকাস কি তালাশ বা সুযোগের সন্ধান। আচ্ছা। সুযোগটা শুধু খাবার বা মোমবাতি দেওয়ার নয়। সুযোগটা হলো যখন পুরো সিস্টেম ভেঙে পড়েছে এবং মানুষ অসহায়, তখন নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়িয়ে আহমদিয়াতের আসল পরিচয় মানবতার সেবা কাজের মাধ্যমে তুলে ধরা। হাজারটা লিফলেট যা করতে পারত না। এই একটা কাজ মানুষের মনে তার চেয়েও গভীর ছাপ ফেলবে। এটা হলো সংকটকে সুযোগে পরিণত করার এক অসাধারণ কৌশলগত পদক্ষেপ। বাহ! এই ব্যাপারটা তো আমি এভাবে কখনো ভাবিনি। সাংগঠনিক ব্যবস্থাপনা থেকে শুরু করে পাবলিক রিলেশনস সবখানেই একই মূলনীতি কাজ করছে। সারফেস লেভেল থেকে গভীরে যাও, পরিস্থিতি বিশ্লেষণ করো এবং কৌশলগতভাবে কাজ করো। এই বিশ্লেষণাত্মক পদ্ধতি কি ব্যক্তিগত জীবনে বা আরও জটিল বৈশ্বিক সমস্যা বোঝার ক্ষেত্রেও একইভাবে কাজ করে? সুইডেনের নারী শিক্ষার্থীদের সাথে তার প্রশ্নোত্তর পর্বটা ঠিক এই প্রশ্নেরই উত্তর দেয়। দেখা যায় এই মডেলটা শুধু প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার জন্য নয়, বরং অত্যন্ত ব্যক্তিগত এবং জটিল বিষয়গুলোর ক্ষেত্রেও সমানভাবে কার্যকর। তিনি কোনো নির্দিষ্ট পেশার নাম বলেননি। তিনি ভেড়চাল বা অন্যদের দেখে কিছু করার প্রবণতাকে নাকচ করে দিয়েছেন। তার পরামর্শ ছিল একটা ৩ ধাপের প্রক্রিয়া। প্রথমে আত্মবিশ্লেষণ করো, তোমার আগ্রহ কি এবং তোমার যোগ্যতা কি। দ্বিতীয়ত তোমার শিক্ষকদের সাথে পরামর্শ করো, কারণ তারা তোমাকে বাইরে থেকে দেখেন। এবং তৃতীয়ত সিদ্ধান্ত নেওয়ার পর কঠোর পরিশ্রম করো। তিনি এখানে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা শিক্ষার্থীর হাতেই তুলে দিচ্ছেন, কিন্তু একটি কাঠামোবদ্ধ উপায়ে। শুধু যা ভালো লাগে তাই করো বলছেন না, বরং বলছেন বিশ্লেষণ করে দেখো তোমার আগ্রহ এবং সামর্থ্য কোথায় মেলে। একদম। আর একজন শিক্ষার্থী আরও গভীর একটি প্রশ্ন করেছিলেন। নিজেকে বেবেতনী বা স্বদেশহীন অনুভব করার কথা বলেছিলেন। হ্যাঁ, এটা অভিবাসীদের দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের মধ্যে খুব পরিচিত একটা অনুভূতি। একদিকে তারা নিজেদের পূর্বপুরুষের দেশের সাথে পুরোপুরি একাত্ম হতে পারে না, আবার অন্যদিকে যে দেশে বড় হয়েছে সেখানেও অনেক সময় নিজেদের বহিরাগত মনে হয়। এটা একটা খুব সংবেদনশীল বিষয়। খুবই সংবেদনশীল। আর লক্ষ্য করুন, তিনি কিন্তু মেয়েটির অনুভূতিকে উড়িয়ে দেননি। না, তিনি বলেন নিজে তোমার এমন ভাবা উচিত নয়। ঠিক, তিনি অনুভূতিটাকে স্বীকার করেছেন, কিন্তু এরপরই তিনি পরিস্থিতিকে বিশ্লেষণ করে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন।
তিনি সুইডেনের সাথে পাকিস্তানের ধর্মীয় স্বাধীনতার তুলনা করেছেন। ওয়াও, এটা তো পুরো প্রেক্ষাপটটাই বদলে দিল। তিনি হতাশাকে একটা সুযোগে রূপান্তরিত করছেন। বলছেন, পাকিস্তানে আহমদিরা যে ধর্মীয় স্বাধীনতা পায় না, সুইডেনে তোমরা তা পাচ্ছ। তিনি এই ধরনের চিন্তাকে বলছেন থাকি হুই সোচ, বা একটি ক্লান্তিকর পরাজিত মানসিকতা। হ্যাঁ, তার বার্তাটা ছিল পরিস্থিতির শিকার না হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রক হওয়ার চেষ্টা করো। এই যে স্বাধীনতা তুমি সুইডেনে পাচ্ছ, এটাকে ব্যবহার করে নিজের পরিচয় তৈরি করো, পড়াশোনা করো, সমাজে অবদান রাখো। তিনি একটি নেতিবাচক অনুভূতিকে ইতিবাচক শক্তি পরিণত করার পথ দেখালেন বিশ্লেষণের মাধ্যমে। ঠিক। আর ভূরাজনীতি, ইয়াজুজ মাজুজ বা গগ মাগ্গের মতো জটিল ভবিষ্যৎবাণী নিয়ে যখন প্রশ্ন করা হলো, তখনও কি একই বিশ্লেষণাত্মক পদ্ধতি দেখা যায়? এই বিষয়গুলো তো প্রায়ই খুব অস্পষ্ট আর রহস্যময় মনে হয়। এখানেও তিনি কোনো রহস্যময় উত্তর দেননি। তিনি এই জটিল ভবিষ্যৎবাণীগুলোকে বর্তমান বিশ্বের ঘটনাপ্রবাহের সাথে সংযুক্ত করে একটি কাঠামো বা ফ্রেমওয়ার্ক দিয়েছেন। কোনো উদাহরণ? তিনি দেখিয়েছেন যে কিভাবে বড় শক্তিগুলো বা সুপার পাওয়াররা বিশ্বে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য অস্থিরতা তৈরি করছে এবং ছোট দেশগুলোকে নিজেদের দাবা খেলার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। ইউক্রেন হোক বা ফিলিস্তিন, তিনি এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একটি বৃহত্তর ঐতিহাসিক এবং ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটে স্থাপন করেন। তার মানে তিনি শ্রোতাকে একজন নিষ্ক্রিয় দর্শক হতে বারণ করছেন। একদম। তিনি তাদের হাতে একটি লেন্স বা চশমা তুলে দিচ্ছেন, যা দিয়ে তারা নিজেরাই বিশ্বের ঘটনাগুলো বিশ্লেষণ করতে পারবে। এটা হলো তথ্য দেওয়া এবং জ্ঞান দেওয়ার মধ্যে পার্থক্য। তাহলে পুরো আলোচনা থেকে আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো, তা হলো একটি মূল বার্তা বারবার ফিরে এসেছে। সাধারণ বা উপরভাষা চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। সেটা একটা রিপোর্ট তৈরি করা হোক, মানুষের কাছে বার্তা পৌঁছানো হোক, নিজের কেরিয়ার নিয়ে ভাবা হোক বা বিশ্ব রাজনীতি বোঝা হোক, সর্বত্রই তিনি গভীর চিন্তা, মূল কারণ বোঝা এবং পরিস্থিতি অনুযায়ী কৌশলগত পদক্ষেপ নেওয়ার উপর জোর দিচ্ছেন। আর এর শিক্ষাটা শুধু একজন নেতার কার্যশৈলী বোঝার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা আসলে সমালোচনামূলক চিন্তাভাবনার একটি শক্তিশালী মডেল, যা যে কেউ তার পড়াশোনা, কর্মজীবন বা ব্যক্তিগত উন্নয়নে প্রয়োগ করতে পারে। ঠিক। প্রশ্ন করা, কেন এটা হচ্ছে, সংযোগ স্থাপন করা, এটার সাথে অন্য কোনো বিষয়ের সম্পর্ক আছে, এবং ফলাফলের দিকে মনোনিবেশ করা, আমার কাজের আসল প্রভাব কি হচ্ছে, এই তিনটি স্তম্ভই এই মডেলের ভিত্তি। সত্যি অসাধারণ। পুরো আলোচনাটাই যেন আমাদের চিন্তাভাবনার পদ্ধতিকে চ্যালেঞ্জ করার মতো। আর এখানে আমরা আজকের আলোচনার শেষে একটি প্রশ্ন রেখে যেতে পারি। তিনি বৈশ্বিক অস্থিরতা দেখে হতাশ না হয়ে পরিকল্পনা করা এবং চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এই ক্রমবর্ধমান বিশৃঙ্খল পৃথিবীতে যেখানে সবকিছু অনিশ্চিত মনে হয়, সেখানে আমাদের জন্য সবচেয়ে শক্তিশালী আশার উৎস কি? শুধু নিষ্ক্রিয়ভাবে বিশ্বাস রাখা যে সবকিছু ঠিক হয়ে যাবে, নাকি তার দেখানো পথে শৃঙ্খলাবদ্ধ, বিশ্লেষণাত্মক এবং উদ্দেশ্যমূলকভাবে নিজের কাজটা করে যাওয়া?